সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা অনেকে আমার কাছে বারবার জিজ্ঞাসা করেছো যে দিদি তোমাকে কেন দ্বিতীয়বার বিয়ে করতে হলো। আজকে ভাবছি সমস্ত কাজকর্ম করতে করতে সব প্রশ্নের উত্তর তোমাদের দেবো। তো বন্ধুরা, আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র 19 বছর। তখন আমি সবে মাত্র অনার্সে ভর্তি হয়েছি। আশেপাশের সবাই বলছিল এত তাড়াতাড়ি কেন আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, কারণ আমি খুবই একটা লক্ষ্মী মেয়ে ছিলাম আর পড়াশোনায় তো ভীষণ ভালো। এলাকার ছোট থেকে বড় সবাই না আমাকে খুব ভালোবাসতো। তাদের ধারণা ছিল আমার যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমার পড়াশোনা একেবারে গোল্লায় যাবে, মানে পড়াশোনা আর করতেই পারবো না। আসলে তাদের ভালোবাসা থেকেই এই চিন্তা। আমার মারও ইচ্ছা ছিল আমি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবো, বড় হব, কিন্তু এত জলদি বিয়ে আমার মা না একেবারে মানতেই পারছিল না। অমত ছিল, কিন্তু আমি যে অমত ছিলাম বিয়েতে তা কিন্তু একদমই না। আমার মা ভীষণ কড়া মানুষ ছিল, খুব শাসন করতো আর নজরে নজরে রাখতো, খুব চাপে রেখেছে আমাকে, জানো তো। মনে মনে ভাবছিলাম বিয়েটা হলে আমি মুক্ত হয়ে যাব। আমার মামার এক বন্ধু এই সম্বন্ধটা এনেছে। ছেলে খুবই ভালো চাকরি করে, 5 বোনের একমাত্র ভাই। তাছাড়া বোনেরা সব শ্বশুর বাড়ি, কোনো ঝামেলাই নেই, ছোট্ট পরিবার, কিচ্ছু চায় না তারা। আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার আরও একটা কারণ হচ্ছে ছেলের মা নেই, তো জ্বালানোরও কেউ নেই, একটা শ্বশুর, ছোট্ট সংসার। মা প্রথমে রাজি হয়নি, মামা মামিরা বোঝানোর পর রাজি হয়েছিল। তবে আমার মায়ের না একটাই অনুরোধ ছিল, বিয়ের পরে আমাকে যেন পড়াশোনা করায়। তো যাই হোক বন্ধুরা, বেশ কয়েকদিন পরে ওরা আমাকে দেখতে এলো। তাদের পছন্দ হয়েছে মোটামুটি, কিন্তু ছেলে আসেনি সেদিন। ছেলে নাকি আমাকে আগেই দেখে গেছে, আমাদের এখানে একদিন ঘুরতে এসেছিল, আমি সেটা জানি না। দেখতে দেখতে আমাদের বিয়েটাও হয়ে গেল মোটামুটি ধুমধাম করেই। আমার মায়ের যথাসম্মত যা যা দেওয়ার সব কিছু দিয়েছিল। তো আমি চলে গেলাম শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম খুব ভালো পরিবেশ, তারপরে সংসারের অবস্থা, মানে পরিবারের অবস্থা বেশ ভালো। বড় আমার চাকরি করে, শ্বশুর এত ভালো মানুষ, বলতে গেলে মাটির মানুষ। আর ননদরা আমাকে তো ভীষণ ভালোবাসে, কারণ 5 বোনের একটাই ভাই, আমি ছোট, সেই হিসাবে আমাকে এত ভালোবাসে। ওরা যখন আমার শ্বশুর বাড়িতে, মানে ওর বাপের বাড়িতে আসতো, আমাকে না কুটোটা টেনে দুভাগ করতে দিত না। বোনেরা মিলে হাতে হাত মিলিয়ে বাড়ির সব কাজকর্ম, রান্না বান্না পর্যন্ত করতে, জানো তো, খুব ভালোবাসতো। আর আমার শ্বশুর আমাকে না পুরো মেয়ের মতন ভালোবাসতো। যখন কোথাও যেত ঘুরতে আর কি বাজারে, আমার কাছে শুনে যেত, মা তুই কি খাবি, তোর জন্য কি আনতে হবে। তো আমি বলতাম বাবা আমার কোনো কিছু লাগবে না, কিন্তু দেখতাম হাতে করে ঠিক আমার জন্য খাবার নিয়ে আসতো। আমাকে একদম ছোট মানুষের মতন মনে করতো, জানো তো। বাদাম ভাজা থেকে শুরু করে ক্যাডবেরি পর্যন্ত আনতো। কিন্তু আমার শ্বশুরের একটা বাজে অভ্যাস ছিল, বাড়িতে কখনোই থাকতো না। সকালবেলা ঘুরতে যেত বন্ধুদের সঙ্গে, বাড়িতে এসে চান দান সেরে কটা খেত, দুপুর দিকে একটুখানি ঘুমিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে যেত। আর আমি পুরো দিন একা একা বাড়িতে থাকতাম, বোর হয়ে যেতাম, জানো তো, ভালোই লাগতো না। তবে কি বলতো, একদিক থেকে শান্তি পেতাম, বর বাড়িতে অফিস থেকে যখন আসতো এত ভালোবাসতো, খুব সুখী ছিলাম আমি, কোনো দিক থেকে কোনো অভাব অনটন ছিল না। মাকে বারবার ফোন করতো, আমাকে শুনতো যে তুই কেমন আছিস, আমি বলতাম মা আমি খুব ভালো আছি, যেটা সত্যি সেটাই আর কি। তো এভাবে চলতে থাকলো। 1 বছরের মাথাতে গিয়ে আমি প্রেগনেন্ট হলাম। আমার বরকে সুখবরটা দিতে উনি না ভীষণ খুশি হয়ে গেছিল, আর বলছিল আমার কিন্তু মা চাই, মানে আমার একটা মেয়ে চাই। তো কি হলো বলো তো বন্ধুরা, উনি যেটা চেয়েছিল সেটা আর কি হয়নি, আমার ছেলে হলো। ওনার মা চাই কেন বলো তো, ছোটবেলা থেকে উনি যে মাকে হারিয়েছে, ওই কারণে মেয়ে হলে উনি মা বলে ডাকবে, সেই আর কি ওনার ইচ্ছা ছিল। ছেলে বা মেয়ে হয় এতে তো আমাদের কারোরই হাত নেই। এভাবে বেশ আনন্দ হাসি খুশিতে আমাদের চলছিল জীবনটা। এভাবে আমরা 5টা বছর কাটিয়ে দিয়েছি। মাঝে মধ্যে এখানে এখানে ঘুরতে যেতাম, কিন্তু আমার বরকে না দেখতাম মাঝে মধ্যে অসুস্থ বোধ করছে। আমি ওনাকে বারবার বলতাম তোমার কিরকম লাগছে, বলে যে আমার ভালো লাগছে না। তো একদিন ওনাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, বিভিন্ন রকমের চেক আপ দিল। আমার না ভীষণ টেনশন হচ্ছিল যে সামান্য একটু অসুস্থর কারণে এতগুলো টেস্ট করতে কেন দিয়েছে। তো টেস্টের রিপোর্ট এলো, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখনই আমাদের মাথার উপরে বাজ পড়লো। আমি সত্যিই ভাবতে পারিনি যে এরকম দুঃসংবাদ আমাদের শুনতে হবে। শুনলাম তখনই আমার বরের নাকি ক্যান্সার ধরা পড়েছে। প্রথমে ভেবেছিলাম এই রিপোর্টের কথা কাউকে বলবো না, আমি তো রিপোর্ট বাড়িতে নিয়ে এসে ননদদের সবাইকে বলেছিলাম, আর ওরা আমাকে বারণ করেছিল যে এই কথা বাবা যেন কিছু প্রকার জানতে না পারে, কারণ আমার শ্বশুর বাবা না তখন একটু বৃদ্ধ হয়ে গেছিল, মোটামুটি 65 বছর বয়স হবে, বুঝতে তো পারছো। আর এদিকে আমি কিন্তু বিয়ের পরে পড়াশোনাটা ঠিক চালিয়ে যাচ্ছি, অনার্স কমপ্লিট করেছি। পড়াশোনার একটা চাপ আছে, বেশ কয়েকদিন বাদে আমার ফাইনাল এক্সাম ছিল। এদিকে ছোট বাচ্চা সামলানো, স্বামীকে সামলানো, সংসারের কাজকর্ম, আর বুড়ো শ্বশুর ওনাকেও তো দেখতে হয়, সে যতই যা বাড়িতে বসে থাকি না কেন, কাজ করতে দিক আর না দিক। তার উপরে মাথার উপরে এত চাপ এলো বরের রিপোর্টটা আসার পরে, কোনো কাজে মন বসাতে পারছিলাম না, পড়াশোনা তো একদমই মন দিতে পারছি না। তারপর মাঝে মধ্যে দেখতাম বরকে বমি করতে
করতেন আর মাথার শিরা না প্রচণ্ড পরিমাণে টান পড়ে, আর মাথার শিরা টান পড়াতে না সোজা হয়ে বসতে পারতো না। আমি তো ওনাকে পুরো কেয়ার করতাম, তারপরে আমার শ্বশুর ওনাকে মাঝে মধ্যে না চান করিয়ে দিত, মানে একটু দুর্বল হয়ে গেছিল ওই কারণে। আর অফিসে যেতে না পারার কারণে অফিসে থেকে যে মাইনে পেত সেখান থেকে বলতে পারো মোটামুটি অর্ধেক বেতন পেতাম। তাই দিয়ে সংসার চলবে না আমার বরের চিকিৎসা করাবো। এত ভালোভাবে সংসার আমাদের চলছিল, হঠাৎ করে যে সংসারের এরকম অবনটন আসবে সত্যি বুঝতে পারিনি। তারপরে একদিন সবাই মিলে বসে আমরা সিদ্ধান্ত নিলাম বরকে নিয়ে যাব ভেলোর। কিন্তু আমার বর কিছু প্রকার যাবে না, উনি জানে যে অফিসে যেতে পারছে না, সব সংসারে অবনটন চলে এসেছে, এখন ওনাকে নিয়ে যদি আমি ভেলোর যাই তাহলে কি করে চলবে। তারপর সবাই আমরা মিলে একদিন বসে সিদ্ধান্ত নিলাম, আমার বর তো মাসে মাসে কিছু টাকা রোজগার করতো, মানে অফিস থেকে পেতো, বেশ ভালোই টাকা পেতো, সেখান থেকে অর্ধেকটা আমরা আর কি সঞ্চয় করে রাখতাম, ব্যাংকের মাধ্যমে রেখে দিতাম। সেখান থেকে মোটামুটি 7-8 লাখ টাকা মতন ছিল, তাই নিয়ে যাবো। আর বাদ বাকি যদি কোনো কিছু কম পড়ে ননদরা দেবে, পরে যদি আমরা পারি দেবো, না হলে দেবো না। ওরা এত ভালো জানো, বলছিল আগে আমার ভাই তারপর বাদ বাকি। তো বরকে এত বলাতে কিছু প্রকার যেতে চাইলো না। তা কি করলাম, উনি যখন যেতে চাইছে না, আমরা এখানে বসেই আমরা কলকাতাতে ডাক্তার দেখানো শুরু করলাম। মাঝে মধ্যে ওনাকে কেমো দেওয়া হতো, তাতে দেখতাম বেশ ভালোই আছে, কিন্তু কোনো কিছু খেতে পারতো না। ডাক্তারে বলেছিল ও যখন কোনো কিছু খেতে পারে না, ডাবের জল তারপরে লিকুইড টাইপের এসব জিনিস ওকে বেশি করে খাওয়াবে। তো এসব জিনিস বেশি করে খাওয়াতাম। আর মাঝে মধ্যে ওনার শিরায় এত টান পড়তো, সত্যি কিরকম যেন ওনার মাথাটা ফেটে যাচ্ছে। ওনাকে দেখতাম আর আমি না লুকিয়ে লুকিয়ে কান্না করতাম। ওনার সামনে যদি কান্না করি তাহলে ওনার কিরকম লাগবে না, ওই জন্য। মাঝে মধ্যে আমার চোখে জল দেখতো, তো বলতো তুমি কি কান্না করছো? আমি বলতাম না না, ওই চোখে কিছু একটা গেছে তাই বোধহয় এরকম দেখাচ্ছে। কিন্তু না, উনি এত চালাক লোক, মানে এত বোঝে, উনি দেখে ঠিক বুঝতে পারতো যে আমি কান্না করছি। সামনে যদি কেউ তার বরকে দেখে এরকম করে কষ্ট পাচ্ছে, কেউ কি সহ্য করতে পারে বলো? তারপর আমি কি করলাম, বাড়িতে টিউশন পড়া শুরু করে দিলাম। ছোট ছোট বাচ্চারা আসতো, আমি 8 পর্যন্ত পড়াতাম আর কি। টাইম হয়ে উঠতো না, বরকে সামলাবো না বাচ্চাদের পড়াশোনা করব। একটা টাইম বের করে নিলাম, ওই টাইমের মধ্যে ওদেরকে পড়াতাম। তারপর মাঝে মধ্যে কি হতো জানো তো, আমার বরকে দেখতাম মাঝে মধ্যে চিল্লিয়ে আমাকে ডাকাডাকি করতো, বিছানায় শুয়ে থাকতো, সেরকম উঠতে পারতো না। তো আমি কি করতাম, ওদেরকে অর্ধেক করে ছুটি দিয়ে দিতাম, এভাবে পড়াশোনা করাতাম ওদেরকে। তারপর একদিন কি হলো, গার্জেনরা কমপ্লেন শুরু করে দিল যে তুমি এরকম করে পড়াশোনা করছো, এরকম যদি ওদের পড়াশোনা করাও, মানে টিউশনি পড়াও, তাহলে ওরা কি পাশ করবে? তাই আমার কাছ থেকে ওদেরকে আর কি ছাড়িয়ে দিল। আমার একটা কাজ ছিল, সেটাও হাতছাড়া হলো। মাকে জিজ্ঞাসা করতাম সংসারে কি করে চাই, অবকরণীয় না সেরকম করে দিতে এসেছো। আমার মায়ের তো মা বলতো আমি তো একা মানুষ, আমার ঠিক চলে যাবে, তুই তোরটা দেখা, জামাইকে ঠিক মতন দেখাশোনা কর, আমি ঠিক আমারটা চালিয়ে নিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এভাবে বেশ কিছুদিন চলতে থাকলো। ছেলেটাও বড় হয়েছে, ওকে তো স্কুলে অ্যাডমিশন করাতে হবে। তো ভেবেছিলাম, কত আশা ছিল ছেলেকে একটা ভালো স্কুলে পড়াশোনা করাবো, সংসারের অভাব অনটনের কারণে ওকে সরকারি স্কুলে ভর্তি করালাম। আর ওকে আমি না বাড়িতে বসে টিউশন পড়াতাম। আর আমার ছোট বাবাটা তো ও না সব কিছুই মোটামুটি বুঝতে শিখে গেছিল। ওর বাবাকে দেখতো অফিসে যাচ্ছে না, বিছানাতে শুয়ে থাকে, আমাকে জিজ্ঞাসা করতো মা বাবা কেন পুরো দিন শুয়ে থাকে, অফিসে কেন যায় না, আর তুমি এত কষ্ট করো আর কান্না বা কেন করছো, বুঝেছো? তাহলে আমার বাবা কত বুঝতো। তো আমি ওকে বলতাম বাবা তোমার বাবা একটু অসুস্থ আছে, ঠিক হয়ে গেলে তারপর আবার প্রথম থেকে যেরকম অফিসে যেত সেরকম করে আবার অফিসে যাওয়া শুরু করবে। তাই শুনে আমার বাবা ঠিক আনন্দ ফুর্তি করে খেলাধুলা করতো, অফিসও যেতে পারছে না ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, এভাবে তো বেশ কয়েক মাস চলতে লাগলো। এখন বরের ওষুধ কিনতে হবে, টাকা পয়সা কোনো কিছু জোগাড় করতে পারছি না। ননদরা কতই বা দেবে বলো, তাদের কাছ থেকে বারবার নিতে আমার ভালো লাগতো না। আমার যা গয়না ছিল আমার মা দিয়েছিল, বিয়ের সময় শ্বশুর দিয়েছিল, ননদরা মোটামুটি কিছু ছোট ছোট জিনিস দিয়েছিল। ছোট বললে না ভুল হয়ে যাবে, কারণ ভালোবেসে যেগুলো জিনিস দিয়েছিল সবগুলোই আমার কাছে বড়। তো কি করেছিলাম, বাধ্য হয়ে আমার সেই শখের জিনিসগুলো বেচতে হলো। বেচে তো বেশ কয়েক মাস বরের ওষুধ কিনলাম, মানে ওষুধ চলছিল ওনার। তারপরে একদিন হঠাৎ করে বড় আমাকে দেখে কি আমার কানে কানের দুল নি, তো আমাকে জিজ্ঞাসা করছে তোমার কানের দুল কোথায় গেছে। তো আমি বলছি গরম পড়েছে তো ওই কারণে খুলে রেখে দিয়েছি, আমার না ভালো লাগছিল না ওই কারণে। তো বলছে তুমি কানের দুল পরো, তোমাকে তো আজ পর্যন্ত কানের দুল ছাড়া থাকতে দেখিনি, তুমি কেন খুলেছো? আমাকে এত জোর জবরদস্তি করছে। আমি বলছি পরবো পরবো, কিছু প্রকারই শুনছিল না। বলছে এক্ষুনি পরে আসো, আমি তোমাকে দেখতে চাই, তুমি যেরকম আগের মতন সুন্দর সেজে গুজে লক্ষ্মী বউয়ের মতন কপালে সিঁদুর নিয়ে সুন্দর করে সেজে গুজে আসো, আমি তোমাকে দেখতে চাই। তো আমি কি করব, তখন বাধ্য হয়ে বরকে না বললাম যে আমার যাদের জিনিসপত্র ছিল সব কিছুই বিক্রি করে দিয়েছি। তাই শুনে আমার বর যে কি কান্নাকাটি শুরু করলো, চেল্লামেল্লি শুরু করে দিয়েছে, আর কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। তখন আমি কি করব বুঝতেই পারছি না, এত অসুস্থ হয়ে পড়েছে আমি ওনাকে সামলাতেই পারছি না। তো আমি এত জোরে চিল্লিয়ে পড়েছি, বাড়ির আশেপাশে যারা আছে সবাই চলে এসেছে, ছুটে এসে বলছে কি হয়েছে। তো আমি বলছি আমার বর না খুব চিল্লামিল্লি করছে, কান্নাকাটি করছিল, তাই অসুস্থ হয়ে গেছে। ওনাকে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সেখানে কিছুদিন ওষুধ চললো, তারপরে না ওনার শরীরের ভীষণ অবনতি হওয়া শুরু করলো। তাই আর
আর কি হাসপাতাল থেকে ওনাকে আর কি মানে ছেড়ে দিল, মানে অ্যাডমিশন রাখতে চাইলো না। বাড়িতে নিয়ে এলাম, এভাবে বেশ কিছুদিন চলতে থাকলো। আর তখন থেকেই শুরু হয়ে গেল ওনার বিছানাতে মানে টয়লেট বাথরুম করা। কি করতাম, উনি যেখানে শুতো ওর নিচে আমি পলিথিন পেতে দিতাম, মানে পরিষ্কার করতে সুবিধা হবে। তো আমি কি করতাম, এক পাশে পলিথিনটা বিছাতাম আর এক সাইডে আমি শুতাম। তো শুয়ে আছি, দুজনের বেশ কথাবার্তা হলো, আর ওনার কথা বলতে না ভীষণ কষ্ট হতো। তো উনি অনেক রাত পর্যন্ত দুজনে গল্প গুজব করেছি, তারপর শুয়েছি মোটামুটি 1টা 2টো মতন বাজে। এত ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি। তারপর কি করব, চোখ খুলে দেখি এখন 6টা বাজে, উঠে পড়েছি। বড় ঘুমিয়ে রয়েছে, কিছু প্রকারে ডাকলাম না, আস্তে আস্তে সংসারে কাজকর্ম করছি। তারপর দেখি তখন মোটামুটি 9টা মতন বাজে, পর কিছু প্রকারে সারা শব্দ পাচ্ছি না, উঠছে না। প্রত্যেকদিন সকালবেলা উঠে না আমাকে ডাকে নাম ধরে, তো সেদিন আর আমাকে ডাকছে না। তো গিয়ে দেখি আমার বর না ওরকম করে চুপচাপ শুয়ে রয়েছে। আমি ডাকছি, ধাক্কা মারছি, কিছু প্রকারই মানে উনি নড়ছে না। তারপরে দেখি কি উনি একেবারে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তখন আমি এত চিল্লামিল্লি করলাম। বন্ধুরা, চিল্লামিল্লি করলে কি হবে, আমার কাছ থেকে যে হারিয়ে গেছে তাকে আমি কি করে পাবো। এভাবে ছোট বাচ্চাকে নিয়ে চলে গেলাম মায়ের বাড়িতে। আমার মায়ের তখন না সেরকম অবস্থা ভালো ছিল না। আমার মা যা খেত আমিও তাই খেতাম, নুন আনতে পান্তা পুরো, তো এরকম একটা অবস্থা। ছোট বাচ্চাকে নিয়ে কি করবো কিছুই বুঝতে পারছিলাম না, মায়ের বাড়িতে পড়ে থাকতাম। আর পাড়ার লোকে দেখে না আমাকে কিরকম আর চোখে দেখতো, মানে বর নেই মানে অবহেলার চোখে দেখতো, ফুসফিস করে কথা বলতো না, আর সহ্য করতে পারছিলাম না। তারপর চলে গেলাম ছেলেকে নিয়ে একটা জায়গাতে, সেখানে বসে আর কি একটা বাচ্চাকে দেখাশোনা করতাম, যা পেতাম তাই নিয়ে দুজন মিলে খেতাম। তারপরে আমার মাকে কিছু পাঠিয়ে দিতাম। এভাবে আমার সংসারটা চলছিল। হঠাৎ করে আমার এই বরকে দেখছো, ইনি আমাকে পছন্দ করে বিয়ে করেছে। এনার আগে কোনো মানে বিয়েটি কোনো কিছু ছিল না। ইনি এত ভালো মনের মানুষ, আমাকে দেখে ওনার এত ভালো লেগেছে, দয়া হয়েছে বোধহয়, ওই কারণে আমাকে বিয়ে করেছে, আমার বিয়ে হয়েছে। কিন্তু সেই যে শূন্য জায়গাটা আমি আমার বরকে হারিয়েছি, সেটা আর আমি এখনো থেকেও ভুলতে পারবো না। এত কষ্ট করে জীবন যাপন করলাম, এত ভালোবাসতাম, সবাই আমাকে এত ভালোবাসতো, সবার কাছ থেকে আমি চলে এসেছি, আবার বিয়ে করেছি। এখনো পর্যন্ত সবার মুখ থেকে আমাকে শুনতে হয় যে আমার তো বিয়ে হয়েছে। আমার তো মানে এমন মনে হয় আমারই যেন প্রথম তো বিয়ে হলো, আর কারোরই তো বিয়ে হয়নি। মাঝে মধ্যে মনে হয় যে কি করবো আমি সত্যি বুঝতে পারি না। যাই বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম না এই দুঃখের কথাগুলো, কিন্তু তোমরা অনেকে আমাকে কমেন্ট করতে, অনেকে হয়তো শুনেছিলে আমার তোর বিয়ে হয়েছে, তাই না পেরে বাধ্য হয়ে আমার জীবনের কথাগুলো তোমাদেরকে সব খুলে বললাম। বন্ধুরা, তোমরা এই কথাগুলো শুনে কেউ কিন্তু সিরিয়াসলি নিও না, এটা কিন্তু আমার জীবন নিয়ে নয়, এটা একটা গল্পের বই থেকে নেওয়া। তোমাদের কেমন লেগেছে গল্পটি কমেন্টে জানিও, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তাহলে চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা।